আজকে ছায়া প্রশ্নসাথী ক্লাস 7-এর দেখে নাও মন্টেশ্বর এসবি হাই স্কুল এবং মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, এটা তোমরা দেখতে পাবে D23 থেকে শুরু করে D24 পেজের মধ্যে আছে। সম্পূর্ণ সলভ করব। ক্লাস 7-এর প্রতিটি ছাত্রছাত্রীর কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকের ওই মন্টেশ্বর এসবি হাই স্কুল, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত, তার প্রশ্ন সম্পর্কে দেখে নাও। সেটা হলো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় অপশান এ নাইক্রোম তার, অপশান বি টাংস্টেন ধাতু, অপশান ডি কাঠ দিয়ে। অবশ্যই অপশান বি হবে টাংস্টেন ধাতু। দুয়েরটা দেখো, জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি মিথেন। অবশ্যই তোমরা অপশান সি মিথেন লিখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, আম একটি অপশান এ সরল, অপশান বি গুচ্ছিত, অপশান সি যৌগিক ফল। তাহলে অবশ্যই আম একটা সরল ফল, অপশান এ। এসআই পদ্ধতিতে বলের একক অপশান এ ডাইন, অপশান বি নিউটন, অপশান সি হলো নিউটন মিটার। অবশ্যই এটা হলো নিউটন হবে। আর ডাইন হলো সিজিএস পদ্ধতিতে, আর নিউটন মিটার এটা আমরা বলবো সেটা বলের ভ্রামকের একক। তাহলে নিউটন মিটার হলো এসআই পদ্ধতিতে বলের ভ্রামকের একক, আমরা নিউটন মিটার বলবো। এটা মনে রাখবে, বা এটাকে অনেক সময় কৃতকার্যের একক হিসাবে সূচিত করতে পারি। তারপরে 5 নম্বর দেখো, বেগ পরিবর্তনের হারকে আমরা অপশান এ ভরবেগ, কার্য, ত্বরণ। অপশান এ ভরবেগ, অপশান বি কার্য, অপশান সি ত্বরণ। অবশ্যই বেগ পরিবর্তনের হারকে আমরা অপশান সি ত্বরণ বলবো। দেখে নাও তারপরে একটা ছক আছে, এটা মেলাতে বলছে। দেখে নাও, ঘৃতকুমারী আছে, ফণিমনসার পত্রকণ্টক আছে, জরায়ু অঙ্কুরোদ্গম আছে, জরায়ু অঙ্কুরোদ্গম, পাথরকুচি, কলসবর্তী পাতা। এখানে দেখো অপশান, মানে এখানে ছকে আছে, সেগুলো আছে পতঙ্গের দেহস্থিত N2 ঘটিত উপাদান সংগ্রহ, খাদ্য সঞ্চয়, অতিরিক্ত বাষ্পমোচন রোধ, ম্যানগ্রোভ, বংশবিস্তার। মনে রাখবে ঘৃতকুমারীর মধ্যে যেটা হবে সেটা হলো ঘৃতকুমারীর পাতা হলো খাদ্য সঞ্চয় করে। তাহলে ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় করে, তাহলে এখানে আমরা 1 লিখব, এখানে 1 নম্বর। তারপর দেখো ফণিমনসার পত্রকণ্টক আমরা বলবো এটা বাষ্পমোচন রোধ করে, এটা 2 লিখব। তারপরে দেখো জরায়ু অঙ্কুরোদ্গম এটা কি করে? বংশ বিস্তার করে, এটা আমরা 3 লিখব। পাথরকুচি পাতা, আচ্ছা, জরায়ু অঙ্কুরোদ্গম তাহলে এটা আমরা জরায়ু অঙ্কুরোদ্গম আমরা এইখানে 3 বলবো, এটা 3 বলবো। ম্যানগ্রোভ, জরায়ু অঙ্কুরোদ্গম আমরা ম্যানগ্রোভ বলবো। পাথরকুচি পাতা এইটা আমাদের লিখবো, পাথরকুচি পাতা হলো বংশ বিস্তার করে, তাহলে এটা আমরা 4 লিখব। কলসবর্তী পাতা এটা N2 গ্রহণ করে। তাহলে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি, ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় করে, ফণিমনসার পত্রকণ্টক অতিরিক্ত বাষ্পমোচন রোধ করে, জরায়ু অঙ্কুরোদ্গম এটা হলো ম্যানগ্রোভ, আর পাথরকুচির পাতা বংশ বিস্তার করে, কলসবর্তী পাতা এটা হলো পতঙ্গদের
দেহের মধ্য থেকে N2 গঠিত উপাদান সংগ্রহ করে। দেখে নাও, ক্ষমতা সমান ড্যাশ ইন্টু বেগ। মনে রাখবে, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ক্ষমতা মানে দুটো জিনিসের গুণফল, সেটা হলো বল এবং বেগ। এরপর দেখো 3-2 ফিলামেন্ট থাকে না এমন একটি আলোক উৎপাদনকারী জিনিস। অবশ্যই আমরা এলইডি বলবো। এলইডির মধ্যে কোনো ফিলামেন্ট থাকে না, আমরা বলবো এলইডি। এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। তারপর দেখো, কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। কয়লা হলো এক গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। কয়লা হলো এক গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। মূলের আগায় টুপির মতো অংশকে আমরা কি বলবো? মূলত্র বলবো। মূলের আগায় টুপির মতো অংশকে আমরা বলবো মূলত্র। ঘামের সময় শরীর থেকে ড্যাশ ওজন বেরিয়ে যায়। ঘামের সময় শরীর থেকে ঘামের সময় শরীর থেকে ড্যাশ ওজন বেরিয়ে যায়। এখানে ওজন হবে না, এখানে হবে ও হবে ড্যাশ ও জল। এটা ঘামের সময় এটা লবণ হবে, তাহলে এখানে ওজন নয়। তাহলে ঘামের সময় শরীর থেকে লবণ ও জল বেরিয়ে যায়। এখানে ওই ওজনটা একটু ভুল আছে, ওটা ও জল হবে। তাহলে ঘামের সময় শরীর থেকে লবণ ও জল বেরিয়ে যায়। দেখে নাও তারপরে 4 কোশ্চেন দেখে নাও। পাতার কিনারা বরাবর একটি পিঁপড়ে 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো। সরণ মেপে দেখা গেল 2 সেন্টিমিটার। তাহলে পিঁপড়ের গড় দ্রুতি এবং গড় বেগ হিসাব করতে বলছে। দেখে নাও, তাহলে 4 এরটা দেখো আমরা করছি। 4 1 তাহলে পিঁপড়ের গড় দ্রুতি, এটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 5 সেন্টিমিটার। মোট সময় কত? 5 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কত হবে? 5 কেটে গেলে অবশ্যই 1 হবে। 1 সেমি পার সেকেন্ড। 1 সেমি পার সেকেন্ড। এবার দেখো পিঁপড়ের গড় বেগ। গড় বেগ মানে আমরা বলবো মোট সরণ। গড় বেগ মানে আমরা বলবো মোট সরণ বাই আমরা বলবো মোট সময়। মোট সরণ বাই মোট সময়। এখানে দেখে নাও, সরণ মেপে দেখা গেল 2 সেন্টিমিটার। সরণ কত? 2 সেন্টিমিটার। সময় কত? 5 সেকেন্ড। তাহলে আমরা কত বলবো? তাহলে মোট সরণ 2/5। 2/5 মানে আমরা কত বলবো? সেটা 0.4 হবে। 0.4 0.4 সেমি পার সেকেন্ড। দেখে নাও কি হলো। পিঁপড়ের গড় দ্রুতি মানে মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব 5 বলা আছে, মোট সময় 5 বলা আছে, কাটাকাটি করলে 1 হবে। তাহলে 1 সেমি পার সেকেন্ড। পিঁপড়ের গড় বেগ বার করার জন্য আমরা কি বলবো? পিঁপড়ের গড় বেগ হলো আমরা বলবো মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ কত? 2, আর মোট সময় কত? 5 বলা আছে। তাহলে 2/5 মানে 0.4 সেমি পার সেকেন্ড আমরা পেয়ে যাব। এটা আমরা 4 পেলাম।
এবার 4-2-টা সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা একটি অসুবিধা লিখতে বলছে। সৌরশক্তি ব্যবহারের আমার সুবিধা দেখে নাও। সুবিধা, এটি হলো নবীকরণযোগ্য এবং দূষণহীন। সৌরশক্তির সুবিধা হলো এটি নবীকরণযোগ্য, দূষণহীন। 2 নম্বর পয়েন্ট, এর উৎপাদন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। 3 নম্বর, সৌরশক্তি আবদ্ধকারী উপাদানগুলি ছোট জায়গাতে বসানো যায়। তাহলে 3টে পয়েন্ট আমরা বলছি, সেটা হলো যে এর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় লিখবে, যেহেতু এখানে একটা লিখতে বলেছে। এটি নবীকরণযোগ্য এবং দূষণহীন। এর শক্তি উৎপাদন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। 3 নম্বর পয়েন্ট হলো সৌরশক্তি আবদ্ধকারী উপকরণগুলি ছোট জায়গাতে বসানো সম্ভব। আর এখানে অসুবিধা কি? অসুবিধা হলো এটি নির্দিষ্ট স্থানে সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে, মানে একটি নির্দিষ্ট স্থানে সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলে প্রয়োজন হয়, যা সবসময় পাওয়া সম্ভব নয়। তাহলে অসুবিধা এটা, মানে যদি সৌরশক্তির পরিমাণ যদি সাফিসিয়েন্ট বা যথার্থ না হয়, তাহলে বড় এলাকা বা পৃষ্ঠতলে বড় মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বড় হওয়া প্রয়োজন, এটা মনে রাখতে হবে। এটাই অসুবিধা। তারপরে দেখো 3টা, তড়িতে সুপরিবাহী কাকে বলে? যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ যেতে পারে, তাদের তড়িতের সুপরিবাহী বলে। উদাহরণ কি? উদাহরণ আমরা বলবো সোনা, রূপো, লোহার পেরেক, তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ যেতে পারে তাদের আমরা বলবো তড়িৎ সুপরিবাহী বলা হয়। যেমন সোনা, রূপো, তামা, লোহার পেরেক, এগুলো সব উদাহরণের মধ্যে পড়বে। তারপরে দেখো 4টা, তড়িৎচুম্বক কাকে বলে? এর শক্তি বৃদ্ধির একটি উপায় বলো। দেখে নাও তড়িৎচুম্বক কাকে বলে। দেখে নাও, তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে, তাকে কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা হলে তাহলে আমরা তাকে বলবো তড়িৎচুম্বক। তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে, সেটা হলো কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎচুম্বক বলে। তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর উপায় দেখো, এক হলো কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে শক্তি বাড়বে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে শক্তি বাড়বে। ভালো করে বোঝা গেল। তাহলে তড়িৎচুম্বক কাকে বলে তোমরা দেখতে পেলে, তার ব্যাখ্যা করলাম। আর তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করার যে উপায়, 2টো পয়েন্ট বললাম, এখানে একটা লিখতে বলে যে কোনো একটা লিখে দেবে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, সেটা হলো সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতির একটি করে উদাহরণ দিতে বলছেন। সরলরৈখিক গতির উদাহরণ, এটা আমরা কি বলবো? সেটা হলো ক্যারাম বোর্ড স্ট্রাইকারের গতি। তারপরে ঘূর্ণন গতির উদাহরণ,
ঘূর্ণন গতির উদাহরণ। ঘূর্ণন গতির উদাহরণ হলো বৈদ্যুতিক পাখার গতি। বৈদ্যুতিক পাখার গতি, ঘূর্ণন গতি হলো বৈদ্যুতিক পাখার গতি। তারপরে দেখো মিশ্র গতি। তারপরে দেখো বৃত্তাকার গতি। বৃত্তাকার গতির উদাহরণ। বৃত্তাকার গতির উদাহরণ নাগরদোলার একটি চেয়ারের গতি। নাগরদোলার একটি চেয়ারের গতি। একটি চেয়ারের গতি। মিশ্র গতি। মিশ্র গতির উদাহরণ ওটা হলো সাইকেলের চাকার গতি। সাইকেলের চাকার গতি। তাহলে সরলরৈখিক গতির উদাহরণ হলো ক্যারাম বোর্ড স্ট্রাইকারের গতি। ঘূর্ণন গতির উদাহরণ হলো বৈদ্যুতিক পাখার গতি। বৃত্তাকার গতির উদাহরণ হলো নাগরদোলা একটি চেয়ারের গতি। আর মিশ্র গতির উদাহরণ হলো সাইকেলের চাকার গতি। এরপরে দেখো আমরা পরের স্কুলটা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পুরুলিয়া, এটা সম্পূর্ণ সলভ করব। একের দাগের কয়েকটা একটি স্বচ্ছ একটি অস্বচ্ছ বস্তুর নাম কি? একটি স্বচ্ছ বস্তুর নাম আমরা কাঁচ বলবো, আর একটি অস্বচ্ছ বস্তুর নাম আমরা কাঠ বলবো। তাহলে আমরা দেখো এখানে স্বচ্ছ বস্তুর নাম আমরা কি বলছি? কাঁচ। আর অস্বচ্ছ বস্তুর নাম আমরা কি বলছি? সেটা হলো কাঠ। তাহলে পরপর দুটো লিখে দেওয়া হয়েছে, তাহলে মুখে বলে দিচ্ছি। স্বচ্ছ বস্তুর নাম আমরা কি বলবো? কাঁচ বলবো। অস্বচ্ছ বস্তুর নাম আমরা কাঠ বলবো। কয়েকটা দেখো, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে আলোর প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। অমসৃণ তলে আলোর প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো। সাদা আলোর বর্ণালীতে থাকা বর্ণগুলি কি কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তারপরে দেখো এক্স রশ্মির একটি ব্যবহার লিখতে বলছে, দেখে নাও। ঘয়েরটা এক্স রশ্মির ব্যবহার দেখো। শরীরে কোথাও হাড় ভেঙে গেলে তার অবস্থান
তার অবস্থান জানা যায়। শরীরে কোথাও হাড় ভেঙে গেলে তার অবস্থান জানা যায়। এটিএম, এটিএম ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি হয়? অবশ্যই তোমরা লিখবে টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট আমরা টাংস্টেন দিয়ে তৈরি করি। তারপর দেখো সৌরশক্তি প্রয়োগের দুটি উদাহরণ। সৌরশক্তি প্রয়োগের দুটি উদাহরণ: সোলার লাইট, সোলার হিটার। সোলার লাইট, সোলার লাইট, সোলার হিটার। সোলার লাইট, সোলার হিটার। তাহলে সৌরশক্তি প্রয়োগের দুটো উদাহরণ হলো সোলার লাইট, সোলার হিটার। তারপরে দেখো বর্গীর জ, অস্থানিক মূল কাকে বলে? অস্থানিক মূল কাকে বলে দেখে নাও। অস্থানিক মূল আমরা বলবো ভ্রূণমূল বাদে, ভ্রূণমূল বাদে উদ্ভিদের, ভ্রূণমূল বাদে উদ্ভিদের অন্য কোনো উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে মূল বের হলে তাকে অস্থানিক মূল বলে। মূল বাদে উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে যদি মূল বের হয় তাকে অস্থানিক মূল বলে। তারপরে আবার একটি রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। এই রূপান্তরিত কাণ্ডের উদাহরণ হলো বেলের শাখা কণ্টক। তাহলে আমরা লিখব বেলের শাখা কণ্টক। বেলের শাখা কণ্টক। তারপর দেখো আমের গঠনের কটি অংশ কি কি? আমের গঠনের কটি অংশ কি কি? হলো দুটি অংশ। একটা হলো ফলত্বক, আর একটা হলো বীজ। তাই আমের গঠনের দুটি অংশ, একটা হলো ফলত্বক আর একটা হলো বীজ। তারপরে দেখো দুইয়ের কয়েকটা ফেরোমেন কি সাপ প্রায় জিভ বার করে থাকে কেন? ফেরোমেন এটা হলো, এটি এক প্রকার রাসায়নিক পদার্থ, কিছু পতঙ্গ ও প্রাণীর প্রজননের সময়
সঙ্গীকে আকর্ষিত করার জন্য কাজে লাগে। সঙ্গীকে আকর্ষিত করার কাজে লাগে। তাহলে ফেরোমেন এক প্রকার রাসায়নিক পদার্থ, কিছু পতঙ্গ প্রাণীর প্রজননের সময় সঙ্গীকে আকর্ষিত করার কাজে লাগে। তারপরের প্রশ্ন দেখো, সাপ প্রায় জিভ বার করে থাকে কেন? সাপের মুখের মধ্যে জ্যাকবসন অর্গ্যান থাকে। মুখের মধ্যে জ্যাকবসন অর্গ্যান থাকে। সাপ জিভ বের করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু জিভে আটকে যায়। এরপর সাপ মুখের মধ্যে থাকা জ্যাকবসন অর্গ্যান নামক বিশেষ অঙ্গে জীবটি ঠেকায়। জীবটি ঠেকায়। সেই অণুগুলো সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং সেই অণুগুলি সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ তার চারপাশের
ফলে সাপ তার চারপাশের পরিবেশ বুঝতে পারে। পরিবেশ বুঝতে পারে পরিবেশ বুঝতে পারে তাই তাই সাপ বারবার জিভ বার করে। বারবার জিভ বার করে। দেখে নাও, সাপের মুখে জিকপসন অর্গান থাকে। সেই জিকপসন অর্গান সাপের মুখে থাকে। জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু জিভে আটকে যায়। এরপর সাপের মুখে থাকা জিকপসন অর্গান বা জিকপসন অঙ্গটা জিভটি সেখানে ঠেকায়। ফলে অণুগুলো সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে, পরিবেশ সম্পর্কে বুঝতে পারে। তাই সাপ বারবার জিভ বার করে। তাহলে বারবার জিভ বার করে কারণটা ছোট করেই বলো। সেটা হলো সাপের মুখে জিকপসন অর্গান থাকে। সেই জিকপসন অর্গানের মাধ্যমে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে, তাই বারবার জিভ বার করে থাকে। তাহলে এইটুকু বলবে। তাহলে জিকপসন অর্গান সাপের মুখে থাকে। সেই জিকপসন অর্গানের মাধ্যমে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করে, সেই জন্যই সে বারবার জিভ বার করে থাকে। দেখে নাও ওআরএস। ওআরএস হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস এটা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা হলো ওআরএস। এবারে মিষ্টি জলের মাছ, পরে কোশ্চেনটাকে বলা আছে মিষ্টি জলের মাছ এবং নোনা জলের মাছের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলছে। তাহলে মিষ্টি জলের মাছে এরা লঘুমূত্র ত্যাগ করে। লঘুমূত্র ত্যাগ করে এরা লঘুমূত্র ত্যাগ করে। আর এরা ঘনমূত্র ত্যাগ করে। তাহলে মিষ্টি জলের মাছ লঘুমূত্র ত্যাগ করে, আর নোনা জলের মাছ ঘনমূত্র ত্যাগ করে। আর 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, সেটা হলো মিষ্টি জলের মাছ এরা ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। আর ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। তাহলে মিষ্টি জলের মাছ লঘুমূত্র ত্যাগ করে, এরা ঘনমূত্র ত্যাগ করে। নোনা জলের মাছ ঘনমূত্র ত্যাগ করে। মিষ্টি জলের মাছ ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে, আর এখানে অতিরিক্ত আয়ন বার করে দেয়। অভিস্রবণ কাকে বলে? হাইপারটনিক দ্রবণ কি?
দেখে নাও, যে ভৌত পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিস্রবণ বলে। যে পদ্ধতির মাধ্যমে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণের অণুগুলো বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিস্রবণ বলে। যদি কোনো কোষের যদি কোনো কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ যদি কোনো কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ কোষীয় দ্রবণের থেকে বেশি হয়, কোষীয় দ্রবণের থেকে বেশি হয়, তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপারটনিক বা অতিসারক দ্রবণ বলে। কোষ থেকে জল ক্রমশ বেরিয়ে যেতে থাকবে। এক্ষেত্রে কি হবে, কোষ থেকে জল বেরিয়ে যাবে। তাহলে যদি কোনো কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ কোষের দ্রবণের থেকে বেশি হয়, তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপারটনিক বা অতিসারক দ্রবণ বলে। এর থেকে কি হবে, কোষ থেকে জল বেরিয়ে যাবে। আর এরপরে লঘুসারক, যদি কোনো কোষের অভিস্রবণ চাপ মধ্যের দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের দ্রবণের তুলনায় কম হয়, তবে কোষের বাইরের
তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপোটনিক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ যদি কোনো কোষের দ্রবণের অভিশোভন চাপ বাইরের দ্রবণের তুলনায় কম হয়, তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপোটনিক বা লঘু স্মারক, এটার নাম হলো লঘু স্মারক বলে, হাইপোটনিক বা লঘু স্মারক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরে থেকে জলটা কোষের মধ্যে প্রবেশ করবে। তাহলে হাইপারটনিক মানে হলো, অর্থাৎ যদি কোনো কোষের বাইরের দ্রবণে অভিশোভন চাপ কোষের দ্রবণের থেকে বেশি হয়, তাহলে বাইরের দ্রবণটাকে কোষ সাপেক্ষে হাইপারটনিক বা অতিস্মারক দ্রবণ বলে। এ থেকে কোষ থেকে জলটা বেরিয়ে যায়। আর হাইপোটনিক, ওটা হাইপারটনিক হলো, এটা হাইপোটনিক। যদি কোনো কোষের মধ্যে দ্রবণের অভিশোভন চাপ বাইরের দ্রবণের তুলনায় কম হয়, তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপোটনিক বা লঘু স্মারক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে। তারপর দেখো ঘয়েরটা অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলো লিখতে বলছে। অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব। অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব দেখে নাও। 1 নম্বর হলো কোষের ডিএনএ অণুর ক্ষতি হয়। কোষের ডিএনএ অণুর ক্ষতি হয়। নাম্বার বি, চামড়ায় সূর্যালোকের অতিবেগুনি রশ্মি পড়লে চামড়ার ক্যান্সার হয়। আরেকটা মনে রাখবে, সরাসরি চোখে পড়লে চোখের রেটিনার ক্ষতি হয়। তাহলে দেখে নাও, 3টে পয়েন্ট দেখে নাও। 1 নম্বর হলো
ডিএনএ অণুর ক্ষতি হয়। যদি চামড়ায় পড়ে চামড়া ক্যান্সার হয়। আর যদি সরাসরি চোখে পড়ে তাহলে চোখের যে রেটিনা আছে রেটিনার ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখো আছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। চুম্বকের উদাসীন অঞ্চল দেখে নাও। চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, আকর্ষণহীন এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে। চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, আকর্ষণহীন এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে। তারপরে দেখো তড়িৎচুম্বক ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম। তড়িৎচুম্বক ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম ইলেকট্রিক কলিং বেল, ইলেকট্রিক কলিং বেল, ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর। তাহলে তড়িৎচুম্বক ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম ইলেকট্রিক কলিং বেল, একটা হলো ইলেকট্রিক মোটর। তারপর দেখো মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয়। দেখে নাও, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অর্থাৎ থার্মোস্ফিয়ার অঞ্চলে বিভিন্ন অনুপরমাণুগুলির সঙ্গে মহাজাগতিক রশ্মির সংঘাত হয়ে মেরুজ্যোতি সৃষ্টি হয়। তাহলে বায়ুমণ্ডলে উচ্চ স্তরে অর্থাৎ থার্মোস্ফিয়ারে থাকা বিভিন্ন অণু এবং পরমাণুগুলির সঙ্গে মহাজাগতিক রশ্মির সংঘাত ঘটলে মেরুজ্যোতির সৃষ্টি হয়। তারপর দেখো এলইডি মানে এটা হলো এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়োড। এলইডির পুরো অর্থ কি আমরা লিখব লাইট এমিটিং ডায়োড। আর ইলেকট্রিক ইস্ত্রি কোন তার দিয়ে তৈরি হয়, অবশ্যই আমরা লিখব নাইক্রোম তার। ইলেকট্রিক ইস্ত্রি আমরা নাইক্রোম তার দিয়ে তৈরি করি। আর ফিউজ তার কিভাবে কাজ করে এটা দেখে নাও। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়, রোধ খুব বেশি হয়। কোনো কারণে তড়িৎ প্রবাহ বেশি হলে ফিউজ তারটি খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে যায়। তাই দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। তাহলে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়, রোধ খুব বেশি হয়। কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হলে ফিউজ তারটি খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে যায়। তাই দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাব থেকে অর্থাৎ ইলেকট্রিকের প্রভাব থেকে রক্ষা পায়। তাহলে আজকে আমরা মন্টেশ্বর এসবি হাই স্কুল যেটা D23 এবং মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন যেটা D23 থেকে D24 এই পেজের মধ্যে ছিল, সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।